তুমি মেঘ হয়ে ভাসবে আমার আকাশে, আমি বৃষ্টির ফোঁটা হয়ে ঝরবো তোমার হৃদয়ে। অভ্র থামলো, থেমে একটা হাসি দিল। অভ্র হাসলে গালে টোল পড়ে, কি যে ভীষণ রকম সুন্দর দেখায়। রুমের জানালা খোলা, দূরের সমুদ্র সৈকত দেখা যাচ্ছে। অভ্র খাটে এসে আয়শার পাশে বসলো, বসে হাত ছুঁয়ে চোয়ালে হাত রাখলো আয়শার। গভীর কণ্ঠে বলল, আমার কোনোদিন ছেড়ে যাবে না তো ঘরণী? আয়শা হালকা হাসলো, তারপর চোখ নামিয়ে মৃদু গলায় বলল, যদি ছেড়ে যায়? অভ্রর কণ্ঠ কেঁপে উঠল, মরেই যাব। আয়শা চমকে তাকালো, এভাবে বলো না, মুখের ছোড়া কিছু তীর বুকে এসে লাগে। অভ্রকে আয়শা বুকে আগলে নেয়। অভ্র প্রেয়সীর বুক পাঁজরে নিজেকে নিবেদন করার আকুল আবেদন জানিয়ে হাতে চুমু খায়। সেবার সে তার ভালোবাসা, তার পরিবারকে হারিয়েছিল, তবে এবার আর সে ভুল হবে না। জানের সঙ্গে লড়াই করে যদি জান রক্ষা করতে হয়, তবে না হয় সে তাই করবে। অভ্রকে আরো গভীরভাবে কাছে টেনে নেয় আয়শা। অভ্র আবেশে নিখোঁজ হয় ঘরণীর অন্তঃস্থলে। জ্যোৎস্নায় ঘেরা রাতের আকাশ বেয়ে নিভু চাঁদের আলো সরকার দম্পতির হিয়া ছুঁয়ে যায় অতল প্রণয়ের একমুঠো অনুগায়। উতাল মৃত্তিকায় তলিয়ে যায় দুটো, ঘর জুড়ে খেলে যায় গভীর নিঃশ্বাসের প্রেমময় ছন্দ। স্পন্দিত হৃদয়ের অতিক্ত কামুকতার জোয়ারে হারিয়ে যায় আরো একটি ভালোবাসার গল্প, অপরিপক্ক মুহূর্ত। মাহাদি ভ্যান নিয়ে রাতের আঁধারে মিশে যাচ্ছে, মিশে মিশে ক্রিং ক্রিং শব্দ করছে। সাধারণত এই শব্দটার সঙ্গে কারোর কারোর আবেগও জড়িয়ে আছে বলা চলে, বিশেষ করে বাচ্চাদের জন্য। হুট করে দুপুরবেলা যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন আইসক্রিমওয়ালা ক্রিং ক্রিং শব্দ তুলে গ্রামের অলিগলি ঘুরে বেড়ায়। এক বাটি চাল দিয়ে আইসক্রিম নিয়ে খাওয়া হাজারো মানুষের কাছে আজ স্মৃতিই হবে। মাহাদির বিষয় আলাদা। তার রাতের আঁধারে শব্দ তুলে ভ্যান নিয়ে চলাচল সম্পর্কে যদি কেউ জানতো, তবে ভয় পেত এই শব্দকে। তীব্র জড়তার কাজ করত সবার মাঝে, কারণ এই ভ্যান স্বয়ং মানুষরূপী একটা জানোয়ার বসে আছে, যার একমাত্র বাসনা অসহায়দের যান নিয়ে পেট চালানো। মাহাদিকে যে করেই হোক মানুষ জোগাড় করতে হবে, কিন্তু আজ কোথাও সুযোগ করতে পারছে না। বড্ড ঝামেলায় বলা চলে। নতুন একটা কাজ দেওয়া হয়েছে তাকে, এত ভরসা করে, অথচ সে কিছু যদি না করতে পারে, তবে বিষয়টা কেমন গুলিয়ে যাবে না? আকাশ আবার ডাকছে। মাহাদি বিরক্ত হয়ে ছাউনির নিচে ভ্যান রেখে দাঁড়ায়। ভ্যান থেকে গামছা বের করে মুখটা মুছে কপালের পানি মুছতে শুরু করে। হুট করে তাড়াহুড়োয় কেউ একজন তার পাশে এসে দাঁড়ায়। একটা ছেলে, বয়স কতই বা হবে, 16-17। ছেলেটা সিগারেটের শেষ অংশটুকু শোষণ করে মাটিতে ফেলে পায়ে পিষে ফোনটা বের করে। ততক্ষণে বৃষ্টির বেগ বাড়ছে। হুট করে মাহাদির মাথায় খেলে যায় ভয়ঙ্কর লোমহর্ষকত পরিকল্পনা। কোনোদিন তো কোনো পুরুষ মানুষের মারা হয়নি, অথচ পুরুষ মেরে নিজেকে অন্যভাবে প্রমাণ করলে কেমন হয়? তবে চিন্তা অন্য কিছু নিয়ে। পুরুষ মানুষ এসব পেশায় কাজ লাগে না। তার উপর এই ছেলে দেখি এই বয়সে নেশা করে। কিডনি লিভার কি আদৌ ভালো আছে, নাকি এর পেছনে সময় শক্তি ব্যয় করা পুরোটাই অপচয় সাব্যস্ত হবে? আমি মাহাদি, তোমার নাম? নির্বিঘ্ন ভঙ্গিতে জিজ্ঞাসা করলো। ছেলেটা মাহাদির দিকে প্রাণহীন প্রস্তর মূর্তির ন্যায় তাকালো, বলল, পৃথিবী। ছেলেটির জবাব দিয়ে আবারও ফোনের দিকে মনোযোগ দিল, যেন তার আগ্রহ নেই দুনিয়ার অন্য কোনো কিছুর প্রতি। মাহাদি বেশ রাগ হলো, কপট রাগ মিশ্রিত চাহনি নিক্ষেপ করলো। মনে মনে হয়তো এতক্ষণে ঠিক করে নিয়েছে পৃথিবীকে কোন পদ্ধতিতে পৃথিবীর বাইরে পাঠাবে। মাহাদি ভ্যান থেকে ছুরি বের করে পকেটে ঢোকায়। ছেলেটির দিকে এগিয়ে আসার আগে ছেলেটি হুট করেই দৌড়ানো শুরু করে। মাহাদি বুঝতে পারে না কি থেকে কি হয়ে গেল। এই ছেলে কি তার ছুরি বের করার দেখে ফেলেছিল? এমন তো কখনো হয়নি। শিকার মাহাদির হাতছাড়া কখনোই করতে রাজি নয়। মাহাদি সেই ছেলের পিছন পিছন বৃষ্টি ভেজা রাতের অন্ধকারে ভেতর ছুটতে শুরু করে। তবে মুহূর্তের মাঝে জঙ্গলে এসে কেমন যেন গোলক ধাঁধায় পড়ে যায় মাহাদি। এমন রাতে এই এত বড় জঙ্গলের মাঝে কোথায় খুঁজবে ওই ছেলেটিকে সে? মাহাদির মাথায় হাত পড়ল। এই ছেলে তার চেহারা দেখেছে, একে বাঁচিয়ে রাখলে ঝামেলা লেগে যাবে। মাহাদি বারবার সোহানদের কথা মনে পড়ে। তারা ভুলের শাস্তি ক্ষমা করে না, দ্বিতীয়বারও সুযোগ দেয় না। যদি এই খবর তাদের কানে পৌঁছে যায়, যদি ওই ছেলে থানা পর্যন্ত চলে যায়, পাগলের মতন ছন্নছাড়া হয়ে এদিক সেদিক খুঁজতে শুরু করে। সারা রাত কেটে যায়, পা আর চলছে না, শরীর কাজ করা বন্ধ করে দিয়েছে। ভেজে চুপচুপে গায়ে গাছের নিচে বসে সে। আর তারপর হুট করে জীবনীতে ক্লান্ত দেহ অবশ হয়ে আসে, আর চোখের পাতা না চাইতেও এক হয়ে যায়।
সোফায় চিত্রার পাশে বসে আছে ফারাজ। রোজ শটাং হয়ে দাঁড়িয়ে আছে তার পাশে। ব্লেজার আর প্যান্ট পরা সে বিজনেস ওম্যান লাগছে। আসলেই এই মেয়ে দেখতে মাশাআল্লাহ। ফারাজ কপাল চুল থেকে চিত্রার দিকে তাকিয়ে পা তুলে দেয় টেবিলের উপরে। চিত্রা বিরক্ত হচ্ছে। এই লোক সোফার সঙ্গে এমন রোম্যান্স শুরু করেছে কেন? একবার বসছে তো একবার উঠছে, একবার তো শুয়েই পড়েছে। চিত্রা রোজের দিকে তাকায়। তাকে বসতে বললে রোজ সঙ্গে সঙ্গে ক্ষমা করবেন, বসার অনুমতি না দেওয়া পর্যন্ত বসতে পারবো না। ফারাজ ভুরু কুঁচকে রোজের দিকে তাকায়। রোজ তখনও শটাং হয়ে দাঁড়িয়ে আছে। ফারাজের চোখে মুখে বিরক্তির ছাপ। একে তো এই মেয়ে লাফ দিয়ে ইতালি থেকে এখানে চলে এসেছে, তারপর বস বস বলে কানের মাথা খাচ্ছে। এই রোজ, সিট ডাউন। ওকে স্যার। মেয়েটা আশেপাশে একবার তাকালো, হয়তো কোথায় বসবে সেটা ভাবছে। এখানে বসো। ফারাজ ইশারা করতেই রোজ নির্দ্বিধায় তার কথা মতো বসলো। কথায় কথায় আস্তে আস্তে চিত্রা জানতে পারলো অভ্র যেমন ফারাজের বিশ্বস্ত লোক, তেমনি রোজ তার আরেকজন বিশ্বস্ত লোক। সব জায়গায় পুরুষ মানুষের দরকার পড়ে না, কিছু কিছু জায়গায় মহিলাদেরও পড়ে। রোজের দরকারগুলো সেই সব কাজে। রোজের বিষয়ে শুনে চিত্রার খুব ভালো লাগলো। এমন মেম সাহেব সে আগে কখনো দেখেনি। আর এই মেয়ে তো পুরো বস ভক্ত। আচ্ছা, ওয়াশরুম ধরলেও কি ফারাজের থেকে অনুমতি নেয় রোজ? কিন্তু তোমার এখানে আসার দরকার কি ছিল? তোমার কাছে তো আমি সব সঁপে দিয়ে দায়িত্ব বুঝিয়ে এখানে এসেছিলাম। বস, আসলে আমি অভ্র আর আপনাকে মিস করছিলাম, না এসে থাকতে পারলাম না। আর ওইখানকার কাজ শেষ করে এসেছি। বাকি লোকজন তো আছেই, একটু ওদেরকেও তো কাজ শিখতে দিন। চিত্রার মাথায় এসব কাজের কথা ঢুকলো না। সে চা নাস্তা বানাতে চলে গেল কিচেনে। রোজ আসায় সে খুশি, তার সঙ্গে কথা বললেও ভালো লাগছে। কিন্তু ফারাজ কেন বললো না তার একটা মেয়ে অ্যাসিস্ট্যান্টও আছে? বললে কি এমন ক্ষতি হতো? চিত্রা কি ফারাজকে খেয়ে ফেলতো নাকি? ফারাজ একবার রান্নাঘরের দিকে তাকালো, তারপর হিসিয়ে রোজকে বলল, সব গুলে ডিল ওইখানে আটকা পড়ে আছে, আর তুমি না জানিয়ে এখানে কেন চলে এসেছো? তুমি মেয়ে বলে তোমার ছেড়ে দেবো ভেবেছো? আমি ফারাজ, গড়তেও জানি আবার মারতেও। রোজ শান্ত গলায় বলল, বস, আপনি ভালো করেই জানেন আমি কেন এসেছি। আপনি হয়তো আপনার লক্ষ্য ভুলে গেছেন, কিন্তু আমি ভুলিনি। আপনি শিকারের সঙ্গে খেলছেন বস। শিকারী যদি শিকারকে ভালোবাসে তা হয় পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। খাদ্যকে ভালোবাসা যায় না, আর খেলায় মাতোয়ারা হওয়া আরো বড় ভুল। ফারাজ ঠান্ডা গলায় জিজ্ঞাসা করলো, কবে যাবে? যতদিন না আপনি আসল ফারাজ এলাহি রূপে। আমি 20 বছরে আপনাকে কখনো এত এত মিষ্টিভাষী হতে দেখিনি। অনেক হয়েছে অভিনয়, এবার এই জগৎ থেকে নকল ফারাজ এলাহি মুক্তির পালা। যাকে শেষ করতে এসেছেন তাকেও তো জানতে হবে ফারাজ এলাহি ডেনমার্কে নয়, বরং সে হচ্ছে ইটালির সবচেয়ে বড় শ। আর কিছু বলার আগে ফারাজ চট করে গিয়ে গলা চেপে ধরলো রোজের। দাঁত পিষে বলল, শাট আপ। রোজের মুখে এক ফোঁটাও ভয় নেই, কারণ ছোটবেলা থেকে সে বসকে এই রূপেই দেখে এসেছে। নরম সৌম্য ফারাজকে তার অচেনা লাগে। তার বস খলনায়ক, আর সেটাই সত্যি। ফারাজের জন্ম হয়েছে খলনায়ক হওয়ার জন্য, নায়কের মতন মূর্খ চরিত্র তার জন্য নয়। ফারাজ এক মুহূর্ত পর বিরক্ত হয়ে তাকে ছেড়ে দিল। মেয়েটকে বলছি তোমার থাকার ব্যবস্থা করতে, এখন সামনে থেকে যাও। রোজ থামলো না। আমার অভ্র কোথায়? ফারাজ ঠান্ডা গলায় বলল, তোমার অভ্র? আর ইউ কিডিং মি? সে এখন বিবাহিত। বস, বলুন না সে কোথায়। গেট আউট অফ হেয়ার। ফারাজ রোজকে কষ্ট দিতে পারবে না। অভ্র আর রোজ তার চোখের সমান। অভ্র তার ডান হাত হলে রোজ ফারাজের বাম হাত। খুনাখুনি, অ্যাসাইনেশন, ফাইটিং সবকিছুতেই এই মেয়ে পারফেক্ট। কিন্তু ফারাজের মেজাজ বিগড়ে যাওয়ার কারণ আছে। এখানে রোজের এইসব কথা বলার অনুচিত ছিল। যদি চিত্রা শুনে ফেলতো, এই মেয়ে এসেছে তো ফারাজের ভালো করতেই, কিন্তু ভালোর সঙ্গে তো আবার চিত্রার খারাপত্ব জড়িয়ে আছে। চিত্রা চা নাস্তা নিয়ে রান্নাঘর থেকে ফিরতেই একটু অবাক হয়। রোজ কোথায়? ফারাজ শান্তভাবে বলল, ওপরে পাঠিয়ে দিয়েছি। হাই আল্লাহ, কি করেছেন? ওর কি হয়েছে? রিল্যাক্স হানি। মেয়েটকে বলেছি ওপরতলায় ওর থাকার ব্যবস্থা করতে, ও সেখানেই গিয়েছে। ও আচ্ছা, আমি আরো কি না কি ভাবলাম। আচ্ছা, ওর রুমে নাস্তা দিয়ে আসি। চিত্রা হাঁপ ছেড়ে বাঁচল। দরকার নেই, ওইটা টেবিলের উপরে রাখো তো। চিত্রার হাত থেকে ট্রে কেড়ে নিয়ে টেবিলের উপরে রেখে ফারাজ তাকে নিজের কোলের উপরে বসালো। বলল, কোথায় যেন ছিলাম আমরা? লেটস গো ওয়ান মোর টাইম। ছাড়ুন তো, কি যে করছেন? দরজা খোলা, আর এখন বাড়িতে মানুষও আছে। থাকুক না। চিত্রা লজ্জা পায়।
লজ্জায় হাত দিয়ে মুখ আড়াল করতে ফারাজ চিত্রের হাত সরিয়ে ঠোঁটে এঁকে দেয় ভালোবাসা দীর্ঘ পরশ। কিন্তু মুহূর্তেই সবটা এলোমেলো হয় তীক্ষ্ণ একটা কণ্ঠস্বর। ও মাই গড, হিন্দু বয় দেখি লজ্জা সরম নেহি হে, গালার টাইমিং এ চুম্মিং করিং, দিস ইজ নট করা উচিত, ইউট মেকি ছাড়া, প্লিজ মুখেও চুমিং করিং হিন্দু বয়। ভোর 4টার কাছাকাছি জানালার ফাঁক খুলে হালকা ধূসর আলো ঘরে ঢুকছে। আয়েশা অভ্রর বুকে মাথা রেখে গুনগুন করছে। হঠাৎ বুক থেকে উঠে গিয়ে রুমের লাইট অন করলো। ঘরের মধ্যে অনেকগুলো ম্যাগাজিন আর ইংরেজি বই রাখা ছিল। আয়েশা একটা বই হাতে নিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে অভ্রকে বলল, ডার্ক রোম্যান্স আবার কি সরকার সাহেব? অভ্র এক লাফে উঠে এসে বইটা তার হাত থেকে কেড়ে নিল। এসব বই তোমাকে দেখতে হবে না কুদ্দুসের মা, বলো না। অভ্র একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তাকিয়ে রইল আয়েশার চোখে। বলল, অন্ধকারের মধ্যে কালাপিরিত করাকেই বলে ডার্ক রোম্যান্স। আয়েশা দাঁত কেলিয়ে হেসে বলে উঠল, ও তার মানে একটু আগে কিছু বলার আগে অভ্র আয়েশার মুখ চেপে ধরল। বলল, ঘরণী, পচা কথা মুখে আনতে নেই, এইসব বলা উচিত নয়, কিন্তু পচা কাজ করা উচিত, তাই না? অভ্র হেসে কাঁধ ঝাঁকালো, মিনমিনিয়ে বলে উঠল, কাজ না করলে বাবা হব কেমন করে? কিছু বললেন নাকি? চলো বিছানায় চলো, এখনো কত গল্প বাকি, কাল তো শালার তামারখা জীবন শুরু, আজ একটু বাঁচতে দাও, কাল তো ওপরেই চলে যাব, মানে কাজে। অভ্র আয়েশার হাতে একটা ম্যাগাজিন ধরিয়ে দেয়। আয়েশা বিছানায় চিৎপটাং হয়ে শুয়ে পড়ে। আড়মোড়া ভাঙতে ভাঙতে সে পৃষ্ঠা উল্টাতে থাকে। হুট করেই এক জায়গায় এসে থেমে যায় তার আঙ্গুল। চোখ আটকে যায় একটা চকচকে পিস্তলের ছবিতে। কৌতূহলী দৃষ্টি তাক করে সে। তখনই অভ্র বলে ওঠে, এটা কার্বোর্ড গান, দি জনস 1911, বর্তমান সাল 2022 অনুযায়ী এর দাম 22,50,000 টাকা। এটার একটা ইউনিক দিক অভ্র জমানকে থামিয়ে আয়েশা বলে, এটির প্রতিটি অংশ হ্যান্ডক্রাফটেড, বিলাসবহুল ইনগ্রেভিং ও পার্ল হ্যান্ডেলও ব্যবহার করা হয়েছে এতে, আর এটা ভিন্টেজ লুক তো মারাত্মক। আয়েশার চোখ মুখে মুগ্ধতার সৃষ্টি হয়। তবে অভ্র এক মুহূর্ত থমকে গিয়ে পাল্টা প্রশ্ন করে, তুমি কি করে জানলে এত কিছু? আয়েশা থতমত খেয়ে যায়, তবে পর মুহূর্তে হেসে জবাব দেয়, কানা লোক, ছবির পাশেই তো এইসব বলা আছে, সেটা দেখেই বলছি। আয়েশা চোখ টিপে পাল্টা প্রশ্ন ছুড়ে, তবে তুমি কি করে এসব জানলে? অভ্র একগাল হেসে একটা ঢোক গিলে নেয়, আমিও তো ওই লেখা দেখেই বলছিলাম। রোজের ঘুম আসছে না। অভ্রকে সেই অনেকগুলো কল করেছে, তবে ফোন বন্ধ। হানিমুনে গেলে আবার কার ফোন খোলা থাকে? ছোট থেকেই অভ্রকে দেখেছে রোজ, একসঙ্গে বড় হয়েছে, অথচ দেখো বিয়ে করেছে বলেনি। একটু কষ্ট লাগছে, তবে বেশি না, আবার অনেক বেশি। কেমন লাগছে নিজেও জানে না। আপাতত রোজ যে কাজে এসেছে তাকে সেটাই করতে হবে, আর নয় যত দ্রুত সম্ভব ফারাজকে তার লক্ষ্যে পৌঁছাতে হবে। বসকে বসের মতোই ভালো লাগে, ওইসব ভালোবাসা তার জন্য নয়। আর এমন মেয়ের সঙ্গে তো কখনোই নয় যে বসের সবটা শেষ করার জন্য উঠে পড়ে নেমেছে। বসকে সব শেষ করে আগে ইতালি যেতে হবে, তারপর না হয় প্রিয় দেশ ডেনমার্কের সফর হবে। রোজ বিছানায় শুয়ে পড়ে, একটা মুচকি হাসি দিয়ে বলে, খেলা তো অনেক আগেই শুরু হয়েছিল, এখন সমাপ্তির পালা। আজ বেলা হয়ে গিয়েছে, মাহাদি বাড়ি ফিরেনি এখনো। চিন্তা হচ্ছে মারিয়ার। কাল ডাক্তারের কাছে গিয়ে জানতে পারে সে 4 মাসের গর্ভবতী, অথচ এতদিন উপলব্ধি করতে পারেনি। প্রথম সন্তান তো, শরীর মোটেও ভালো যাচ্ছে না মারিয়ার, তবুও সে মা হবে এটাই অনুভূতি মুখে প্রকাশ করার মতো নয়। সোহাগ রাত করে বাড়ি ফিরেছে। আসলে হারালে সবাই হারিয়ে যাওয়া জিনিসের মর্ম বোঝে। এতদিন জান্নাতকে সহ্য করতে পারতো না, কিন্তু এখন ভেতরে ভেতরে তাও হয়তো অপরাধবোধ কাজ করছে। কিন্তু এখনো একটা বিষয় রহস্য হয়ে রয়ে গেল। যদি জান্নাতকে সে ভালোই বাসতো না, তবে সেই দিন রাতে চিৎকার ফেলে উধাও হয়ে গিয়েছিল কেন? আর হুট করেই নিখোঁজ হয়ে এই নতুন মেয়েকেই বা বিয়ে করে বাড়িতে এনেছিল কেন? মারিয়া সোহাগকে ডাকার জন্য তার রুমে যায়। নাস্তা বানিয়েছে সে, সোহাগের পছন্দের নাস্তা। বৃষ্টির কারণে চীনা হাঁসটা বাতের ব্যথায় ভুগছে, শেষে জবাই না করে পারেনি মারিয়া, সেটাই চুইঝাল দিয়ে ভুনা করেছে, সঙ্গে ছিটা রুটি করেছে। বৃষ্টির দিন, পরিবেশ শীতল, খেতে কিন্তু দারুণ লাগবে। কিন্তু সোহাগের রুমে উঁকি মেরে কেন জানি
আর ডাকতে ইচ্ছা করলো না। ছেলেটা কদিন যাবৎ ঠিক করে ঘুমায় না, আজ ঘুমিয়েছে, ঘুমাক। যতক্ষণ ঘুমিয়ে থাকবে ততক্ষণই দুঃখ ভুলে থাকবে। মারিয়া শাশুড়ির ঘরে নাস্তা দিয়ে নিজের ঘরে যাওয়ার আগ মুহূর্তে দরজায় ঠক ঠক শব্দ হয়। মাথার কাপড়টা ভালো করে দিয়ে দরজা খুলতেই মাঝবয়সী কালোমতে করে একটা লোককে দেখতে পায়। লোকটাকে দেখে মারিয়া সালাম দিয়ে জিজ্ঞাসা করে, কাকে চান? লোকটা গলা খাকারি দিয়ে জবাব দেয়, মাহাদি আছে? আমি ওনার কারখানা থেকে বলতেছি, স্যার আমারে পাঠাইছে। মারিয়া কিছুটা অবাক হয়ে বলে, মাহাদি তো এখনো কারখানাতেই ফেরেনি তো। লোকটা থমকে যায়, কারখানায়? কিন্তু হে তো 1 মাস 2 মাস ধইরা কামেই আসে না। বাধ্য হইয়া স্যার আমারে আজকে তার বাড়িতে পাঠাইছে। মারিয়ার মুখ থেকে অস্পষ্ট বের হয়ে আসে, কি? জানালার সামনে গালে হাত রেখে চুপটি করে বসে আছে একটা মেয়ে। কি বিষণ্ণ তার মন। বজ্র আষাঢ়ের ঘোর বর্ষা দিনে ভেজানো দরজায় মৃদু শব্দ করে মেঝেতে স্বর্ণপর্ণে পা ফেলে মেয়েটির সামনে এসে দাঁড়ালো। সে কাছে আসায় মেয়েটিকে কি মুখ বিহবল করে রাখতে সক্ষম হয়েছিল? না, ভালোই হলো। বজ্রের অনুভূতি মেয়েটির জন্য কেবলই শূন্য। বজ্র পার্শ্ব চোখে মেয়েটির এলো চুলে একবার চাইল। আগেও ঠিকভাবে কথা বলেনি। বড্ড ইতস্তবোধ নিয়ে বজ্র জিজ্ঞাসা করলো, খাওয়া হয়েছে দুপুরে? মেয়েটি ধীরে মাথা নাড়ে, ইচ্ছে করছে না। না খেলে অসুস্থ হয়ে পড়বে। পরে ওকে আমি কি করে জবাব দেব? মেয়েটির গলায় অভিমানের স্পর্শ। আপনি ভালোবাসেন, তাও এত সুযোগ থাকতে তাকে নিজের করে নিলেন না কেন? বজ্র হালকা হাসল, মৃদু কণ্ঠে বলল, ভাগ্যের ওপর হাত নেই কারোর। তাকে আমি মুক্ত করে ভালোবেসেছি। যদি নসিবে থাকে সে, তবে আপনা আপনি আসবে। মেয়েটি চুপ করে, একটু পর প্রশ্ন করে, সে কখনো আপনার চোখে চোখ রেখে মন পড়েনি? বজ্র এবার কোনো প্রশ্নের উত্তর দেয় না। কাজের মহিলা মনসুরা খাবার দিয়ে যায় তাকে। বজ্র শান্ত গলায় বলে, আমি কিছুদিন আসতে পারবো না, তবে কোনো অসুবিধা হবে না তোমার, আশা করি। আর ফোন তো দিয়েছি, দরকার পড়লে কল করো। মেয়েটি জবাব দেয় না। আবারও নিথর দৃষ্টি মেলে জানালার ওপারে বিস্তৃত মেঘলা আকাশের দিকে। মনে হয়তো বলছে, ওটা আকাশ নয়, তোরই প্রতিচ্ছবি। মাহাদির যখন জ্ঞান ফিরে তখন সে নিজেকে সোহানের আস্তানায় আবিষ্কার করে। বাইরের প্রকৃতি ক্ষোভে ফুঁসছে, দিগন্ত জুড়ে ঝড়ের মাতম, বাতাসে কাঁপছে প্রকৃতির প্রতিটি কপাট। দেশ জুড়ে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ইতোমধ্যেই হাওর আর নদী বিস্তীর অঞ্চলগুলোকে নাজু করে তুলেছে। এত প্রতিকূলতার মধ্যে পুরনো ঘাটে নির্জন জলে নৌকা ভাসিয়ে স্থবির হয়ে বসে আছে সোহান ও তার সঙ্গীরা। বাতাসে ভেসে আসছে চাপাতির ধার করার কর্কশ শব্দ। সেই শব্দ মাহাদির সচেতন অনুভূতিকে বিদীর্ণ করে জাগিয়ে তুলল। অস্পষ্ট দৃষ্টিতে চোখ মেলে ধরা বাস্তবতার নির্মমতার উপলব্ধি করে সে। তার সমগ্র দেহ রক্ত জলে নিমজ্জিত। নোনা ঘামে মিশে থাকা পচা রক্তের তীব্র গন্ধ বমনেচ্চা চেপে রাখা কঠিন হয়ে উঠেছে। মাহাদি দৃষ্টিকে কেন্দ্রীভূত করে লাশটির দিকে। কোথায় যেন অদ্ভুত এক চেনা চেনা অনুভব। মুহূর্তেই তার চোখ বিস্ফোরিত হয়ে ওঠে। একেবারে কোটর ছেড়ে ছিটকে বেরিয়ে আসার উপক্রম। পৃথিবীর লাশ না, কিন্তু সে মরল কেমন করে? মাহাদি আটকে ওঠে, এবার ছিটকে দূরে সরে যায়। এই গন্ধে আর টিকতে পারছে না সে। আচমকা সোহানের গলার স্বর ভেসে আসে, খবর কি মাহাদি? সোহানের পাশে আরো 2 জন মানুষ বসে আছে। তাদের এর আগে কখনো দেখেনি মাহাদি। সোহান সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি পরেছে, লুঙ্গি উঠিয়ে রেখেছে হাঁটু অব্দি। ভাই, আমি এখানে কিভাবে? কোনো ভুল হয়েছে কি? সোহান একটা মুচকি হাসি দেয়। হঠাৎ গলা চড়িয়ে সিফাতকে নির্দেশ দেয়, সবার জন্য সরলা মালাই চা আন জলদি, আজকে একটা বিশেষ চা খামু। সোহান থেমে মাহাদির দিকে তাকিয়ে বলে, গায়ে তোর 2 ফোঁটা রক্ত ঢাইলে দিলে স্বাদ কেমন হইব রে? মাহাদির মুখ শুকিয়ে আসে, গলা কাঁপে, চোখ ছলছল করে ওঠে। ভাই, আমার দোষ কি বলেন দয়া কইরা? সোহান এবার সামনে একটু এগিয়ে আসে। যারে মারতে পারবি না তারে মারার চেষ্টা করস কেন? কইছিলাম না, একটা ভুল হইলে মাসুল তোর বাড়ির মানুষ পর্যন্ত পৌঁছাইয়া যাইব। মরার ভয় হারাইছোস মানুষ মারতে মারতে? ভালা। মাহাদি আন্দাজ করতে পারে পৃথিবীকে হাতছাড়া হয়ে গিয়েছিল, নিশ্চয় সেই কোনো ঝামেলা লাগিয়েছে। আচ্ছা, থানায় গিয়েছিল নাকি এই ছেলে? আর ওর লাশ এখানে বা কি করে? ওকে মারলো কে? সোহান
চাপাতি হাতে তুলে নিল। চাপাতিতে হাত ছোঁয়াতেই ঘ্যাচাং করে কেটে গেল আঙ্গুলের বুকের পাশে পাতলা চামড়া। সেখান থেকে তাজা রক্ত বেরিয়ে এলো। সে কিছুক্ষণ সেই রক্তের দিকে তাকিয়ে থেকে অসুস্থ রকমের মুগ্ধতায়। তারপর সেই রক্তাক্ত আঙ্গুল মুখে পুরে নেয়। চোখ বুজে স্বাদ চাখে কোনো নিষিদ্ধ তৃপ্তির। শেষে আঙ্গুলটা টেনে বের করে থুতু সঙ্গে ছুঁড়ে ফেলে দেয় রক্ত। সিফাতকে বলে, সিফাত রে, পুরুষের রক্তে স্বাদ নাই রে, মহিলা মানুষের রক্তে স্বাদ চাই আমার। মাহাদির বউটারে নিয়ে আয় তো, আমার তো এখনো চা খাওয়া বাকি। ফারাজকে জরুরি কাজে বাইরে যেতে হয়। রোজও তার সঙ্গে গিয়েছে। অভ্রটাও আজকে চলে আসবে। সেও সরাসরি ফারাজের কাছেই যাবে। ফারাজকে ছাড়া চিত্রার একটু ভালো লাগে না। কলেজ শেষ করে আর ফারাজ আসবে না ভাবলেও খারাপ লাগছে। চিত্রা সিঁড়ি বেয়ে আস্তে আস্তে নিচে নামে। ফারাজ না আসলেও বাড়ির গাড়ি পাঠাবে। কয়েকটা তাগড়া গন্ডবের মতন লোক আসবে। ম্যাম ম্যাম বলে সালাম দিতে দিতে মাথা খারাপ করে দিবে। ফারাজ আসলে সবসময় সে ড্রাইভ করতো। চিত্রা তো ফ্রন্ট সিটে জানালার সঙ্গে হেলান দিয়ে বসে থাকে, দুপা ফারাজের উড়ুর উপর দিয়ে। লোকটা এক হাতে ড্রাইভ করে, অন্য হাতে কি সুন্দর করে হাত বুলিয়ে দেয় পায়ে। পা ধরে বসে থাকে। আজ লোকটা নেই। নিচে নেমে চিত্রা অবাক হয়। সাদা গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে শ্যামবর্ণের বজ্র কাইসার। পরনে ফর্মাল শার্ট প্যান্ট। চকচক করছে তার চেহারা। ডাক্তারের চেহারা বলে কথা। চুইংগাম চিবাচ্ছিল বজ্র। চিত্রা আসতেই সানগ্লাসটা খুলে শার্টের সঙ্গে লাগিয়ে চিত্রার থেকে ব্যাগটা নিয়ে ব্যাক সিটে রেখে বলল, আসসালামু আলাইকুম ভাবি সাহেবা, সামনের সিটে বসবেন কিন্তু। ওয়ালাইকুম আসসালাম। ফারাজ পাঠিয়েছে? সেনা পাঠালে আমার আর সৌভাগ্য কোথায় ভাবিকে রিসিভ করার। চিত্রা হাসলো, বলল, বাসায় যাব না, একটু নদীর ঘাটে নিয়ে যান না। কত কষ্টে বৃষ্টি থেমেছে। তাও ভালো আমাদের এইখানে তেমন বৃষ্টি নেই, কিন্তু নদীর ঘাটে গিয়ে যদি দেখি বৃষ্টি পড়ছে, পড়লে না হয় ভিজবেন। সত্যি ভিজবেন বলছেন তো ভাবি? না থাক, বৃষ্টির জলে যদি কোনো অ্যালার্জি থাকে, ঠান্ডার সমস্যা থাকে, তখন তো দায়ভার আমার উপরে পড়বে। বজ্র স্থির হাসলো। চিত্রা পুনরায় বলল, একটা বয়স পর্যন্ত এই সমস্যা আমারও ছিল, পরে ঠিক হয়ে গিয়েছে। আমার বংশে তো সবারই এই সমস্যা ঠিক হয়ে গিয়েছে, খালি আমার বেলায় উল্টো। বলে বজ্র চিত্রাকে গাড়ির দরজা খুলে দেয়। চিত্রা বসতেই বজ্র গাড়িতে এসে বসে। কিছু দূর যেতেই পুনরায় বৃষ্টি শুরু হয়। এই ফারাজকে ধরে এখন কেলাতে মন চাচ্ছে চিত্রার। এমন ঝড় বৃষ্টির দিনেও সকালে ধরে বেঁধে কলেজে পাঠিয়েছে। বলে কিনা কলেজে না গেলে পড়ালেখায় মন দিতে পারবে না। ইস, ব্যাটা বেশি জানে। বলেই আপনা আপনি মুখ ভেঙচি কাটলো চিত্রা। এখন কি আর করার, জলদি বাসায় যেতে হবে। কোনো শর্টকাট নাই যা দিয়ে জলদি বাড়ি যেতে পারবো? একটা আছে, তবে ওই রাস্তা একটা সরাইখানা পড়ে, নোংরা জায়গা। আমরা কি আর গাড়ি থেকে নামবো নাকি? জলদি বাড়ি চলুন, এই আবহাওয়ায় আর এক মুহূর্ত এখানে থাকতে মন চায় না বাবা। বজ্র রাজি হয়। সেই রাস্তাতেই গাড়ি ঢুকিয়ে দেয়। চিত্রা হা করে রাস্তার পাশে বড় বড় বাড়িগুলোর দৃষ্টি উজাড় করে দেখে। এসব সুন্দর বাড়ির পেছনেও যে নোংরা গল্প লুকিয়ে আছে তা কি জানতো? কিশোরগঞ্জে অনেক পর্যটক আসে, সেই সুযোগকে কাজে লাগিয়ে কি নোংরা ব্যবসা চালু করেছে এরা। হুট করে চিত্রা বজ্রকে গাড়ি থামাতে বলল। কি হয়েছে? চিত্রা দূরের একটা সরাইখানার দিকে বজ্রকে ইশারা করে। বজ্র দৃষ্টিপথ অনুসরণ করতেই থমকে যায়। চোখ বিস্ফোরিত হয়ে ওঠে তার। চিত্রাও স্তব্ধ। দুজনেই কিছু সময়ের জন্য গুলি হারিয়ে ফেলে। সরাইখানার সামনে একটা লোক দাঁড়িয়ে। তার পাশে যে লোকটা ছাতা নিয়ে দাঁড়িয়ে, তাকেও চিনে বজ্র চিত্রা। এটা রাজন ভাই না? বজ্র শীতল গলায় বলে। তাই তো দেখতে পাচ্ছি। চিত্রা একটু সামনে ঝুঁকে বলে, কিন্তু সে এমন নোংরা জায়গায় কি করছে? নেমে গিয়ে দেখবো? বজ্র হাত বাড়িয়ে তাকে থামিয়ে দেয়। আরে না ভাবি। চিত্রা কিছু বলার আগেই রাজন এবং আকবর সরাইখানার ভেতরে ঢুকে যায়। চিত্রা এক মুহূর্ত নিস্তব্ধ থেকে বলে, তাই তো বলি নদী ভাবিকে অবহেলা করার মুখ্য কারণ কি? রাতে ক্লান্ত শরীর নিয়ে ফারাজ চিত্রার পাশে শুয়ে পড়ল। তাকে হাত বাড়িয়ে কাছে টেনে নিতে গেলে চিত্রা বলে উঠল, সত্যি করে একটা কথা বলবেন? ফারাজের ক্লান্ত তীক্ষ্ণ জবাব, মিথ্যা কিছু বলেছি কি? চিত্রা পুনরায় কাট প্রশ্ন করল, রাজন ভাইয়ের চরিত্র খারাপ তা আপনি আগেই জানতেন? ওনার আগের বউগুলো উনি ছেড়েছিলেন নাকি 1000 বছর ধরে পরিষ্কার না করা টয়লেটের মতো নোংরা চরিত্র দেখে তাকে ছেড়ে চলে গিয়েছে। ফারাজ সোজা হয়ে বসে পড়ল। হঠাৎ এইসব? আর তুমি কি করে জানলে রাজন ভাই চরিত্রহীন? চিত্রার চোখে বিন্দুমাত্র দ্বিধা নেই। স্বয়ং নিজের চোখে দেখেছি। কোথায়? সরাইখানায়।
ফারাজের কণ্ঠ বিস্ময়ে বিস্ফোরণ। হোয়াট? তুমি সরাইখানে গিয়েছিলে নাকি? চিত্রা শান্ত গলায় উত্তর দেয়, না, গাড়ির মধ্যেই বসেছিলাম। হুট করে নজরে এলো, দেখলাম ভাই সরাইখানায় ঢুকছে। বড় বলে সে অন্যায় করবে তা তো হয় না ফারাজ। ফারাজের চোখ লাল হয়ে ওঠে রাগে। বজ্র তোমাকে ওই নোংরা জায়গায় দিয়ে নিয়ে গিয়েছে, তাই না? আই জাস্ট কিল হিম। চিত্রার কণ্ঠে স্থিরতা। থামুন, ওনার কোনো দোষ নেই, আমি নিজেই জোর করেছিলাম জলদি বাড়ি আসার জন্য। ফারাজ চুলে হাত বুলিয়ে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তেই চিত্রা পেছন থেকে তার বুক আগলে ধরলো। ছোট্ট চিত্রা ফারাজের নাগাল না পায় না ঠিক মতো, তবুও স্বামীকে ধরার কত ইচ্ছা। সিগারেটের গন্ধ সহ্য করা আমার অভ্যাস হয়ে গিয়েছে, ধীরে বলল চিত্রা। কেন সোহাগ সিগারেট টেনে ধোঁয়া কি তোমার মুখের ওপর ছাড়তো নাকি? ফারাজ। চিত্রার কণ্ঠটা কেঁপে উঠল। সরি বো, কথাটা ঠোঁটের ফাঁক বলে বেরিয়ে গেছে। আমার দোষ নেই, চাইলে এই ঠোঁটে চুমু খেয়ে ঠোঁটটাকে শাস্তি দিতে পারো। চিত্রা অবাক, একটা মানুষ এত সিরিয়াস মুহূর্তেও এসব কথা কেমন করে বলতে পারে। এখন যদি চিত্রা রেগে বলে আপনার কি লজ্জা শরম নেই, তখন চেঁচিয়ে বলবে ওইসব বউ ছোট লোকে কারবার। তাই এই লোককে কিছু বলাও বিপজ্জনক। আপনি কিন্তু আমার জবাব দিলেন না। ফারাজ নির্লিপ্ত চোখ চিত্রার দিকে ঘুরে তাকালো, বলল শোনো বিবিজান, আমার পুরোটা জীবনেই দেশের বাইরে কেটেছে। রাজন ভাইয়ের একটার বিয়েতেও আমি আসতে পারিনি। সে কি করলো না করলো তাতে আমার কিছু আসে যায় না। নদী ভাবির তো কোনো অভিযোগ নেই। যেদিন সে নিজে এসে আমার কাছে বলবে সাহায্য করুন, আপনার ভাইয়ের চরিত্র ভালো না, সেই দিন দেখা যাবে। দেখো চিত্রা, আমি নিজের খেয়ে অন্যের ওকালতি করতে পারবো না, এসব আমার রক্তে নেই। এখন বলো নদী ভাবি তোমাকে কিছু বলেছে? আর রাজন ভাইরাও তো সবখানে মাছ ডেলিভারি দেয়। সরাইখানা খারাপ জায়গা হতে পারে, কিন্তু ওইখানেও অনেক মানুষ, কাস্টমারের আনাগোনা। ব্যবসা ব্যবসার জায়গায়, কাজের সঙ্গে অন্য কিছু তুলনা চলে না। সরাইখানা কি কারণে গেলেও সেটা না জেনে একটা মানুষের বিষয়ে আপোষ করা পাপ। চিত্রা এক মুহূর্ত নিজে নিশ্চুপ হয়ে যায়। আসলেই তো মাছের ব্যবসার কথা কেন মাথায় এলো না? আর নদী ভাবিও তো সত্যি কখনো কোনো অভিযোগ করেনি। তাহলে কি শুধু শুধু রাজন ভাইকে নিয়ে ওইসব বলা ভুল হয়ে গিয়েছে? ইসরে, এখন ফারাজটি কি মনে করছে? রাগ করেছে নিশ্চয়। চিত্রা কি করবে বুঝে না পেয়ে ফারাজকে আবারও আঙ্গুল দিয়ে খোঁচানো শুরু করলো। ফারাজ তাকায় না, তবে ভেতরে ভেতরে একটা নিঃশ্বাস ছাড়ে। আপাততর জন্য বউয়ের মাইন্ডকে বদলাতে পেরেছে সে, কিন্তু আর কতদিন? একদিন যখন সব সামনে চলে আসবে। চিত্রা আবারও খোঁচালো ফারাজকে, ঠোঁট উল্টে বলল সিগারেটের স্বাদ কি বউয়ের ভালোবাসার থেকেও বেশি নাকি? দেন তো দাঁড়া চেলাইছি, আমিও একটা টান মারি। চোখ কুঁচকে ফারাজ বলল, বলেছি না ওইসব উল্টাপাল্টা কথা বলবে না, আরেকবার বললে দোতলা থেকে একটা আছাড় মারবো। ভটকিয়ে যাবে, তখন ওপরে বসে টান মারামারি করবা আবুলের নাতনি। রাগ করবেন না, রাগলে আপনাকে সেই লাগে, তখন কিন্তু ভুলভাল কিছু করে ফেলতে পারি। চিত্রা হেসে জবাব দিল, নট ইন্টারেস্ট। সাইড প্লিজ লুচ্চি বউ। ফারাজ সরু চোখে ঝাঁকুনি দিয়ে বলল। চিত্রার মুখটা ছোট হয়ে যায়। ফারাজ তাকে বলে নট ইন্টারেস্ট? হুট করে তার এমন ভালো স্বামীটাকে কোন ভূতের মা ধরলো? ফারাজ সিগারেট ফেলে বিছানায় শুতে যায়। এমন সময় চিত্রা আবারও বলে, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? চমকে জিজ্ঞাসা করলো ফারাজ। জানতে হলে আগে খুলতে হবে, তারপর পড়তে হবে। কি কি খুলবো? আগে বউ তোর ব্রেনটা খুলে ওয়াশ করে আয়। নিশ্চয় ব্রেনে স্টোরেজ ফুল হয়ে ড্যামেজ হয়ে গেছে। ভ্রু কুঁচকে বলল ফারাজ। চিত্রা চোখ টিপে বলল, তাহলে আপনি রিপেয়ার করে দিন না। ফারাজ ঠোঁট বাঁকিয়ে বলল, আগে রিপেয়ারের স্পেলিং বলো। চিত্রার চোখের কোণে জল চলে আসে। স্বামী রাগ করেছে তার জন্য, বরং তাকে ওই কঠিন ইংরেজি শব্দ বানান বলতে হবে সেই ভেবে কান্না পাচ্ছে তার। ফারাজ গম্ভীর গলায় বলল, এদিকে আসো। থাক, তোমার কিছু বলতে হবে না, আমার ময়না পাখি লক্ষ্মী বউ কাম। ফারাজ হাত বাড়িয়ে চিত্রাকে নিজের কাছে টেনে বসায়। চোখ মুছে দিতেই চিত্রা শয়তানি হাসি দেয়। তা দেখে ফারাজ বলে ওঠে, হায় খোদা, মেয়ে মানুষের অভিনয়ের তুলনা হয় না। বউ তুমি তো একটা অস্কার ডিজার্ভ করো। বাই দ্য ওয়ে, কি সারপ্রাইজ দিবে আমাকে? চিত্রা জলদি ড্রয়ার থেকে একটা কাপড় বের করে ফারাজের সামনে ধরতেই ফারাজ চোখ বড় বড় করে বলে উঠল, লুঙ্গি। আর ইউ সারপ্রাইজড? হোয়াট দ্য ফা? পুরোটা বলার আগেই চিত্রা ফারাজের বুলি থমকে দেয় তার বৈধ ঠোঁটের বাঁধ ভেঙে।
অভ্র মুডটা অফ। রোজ এসেছে তার জীবনের সব ডোজ কেড়ে নিতে। লাইফে এমনিতেও কি ঝামেলার অভাব ছিল যে নতুন করে আরেকটা উদয় হতে হবে। বয়সে এই মেয়ে এত বড় হওয়ার পরেও অভ্র একদম মনে আছে ছোটবেলায় প্যান্ট বদলানোর সময় শালি কাটাওয়ালার নাগিন খালা তার রুমে উকিঝুঁকি মারত। নিজের ব্যক্তিগত সম্পদকে যে অভ্র কত কষ্টে নিরাপত্তা দিয়েছে তা কেবল সেই ভালো জানে। সরকার ভাই, বাইরে বৃষ্টি পড়বে মনে হচ্ছে, চলো না ছাদে ঘুরতে যাই। আয়শা হেসে বলল। রাত কয়টা বাজে কুদ্দুসের আম্মা? অভ্র বিরক্ত গলায় বলল। জয়টা বাজার হয় 9টাই বাজে, আয়েশা বলে উঠল। অভ্র বিরক্ত গলায় বলল, ছি, এসব কোন দেশের ভাষা? নিশ্চয়ই পাগলা ইংরেজি বুড়ির থেকে শিখেছ। আয়েশা চোখ টিপে বলল, আয়েশা শেখে না, শেখায়। আর এটা ভাষা নয়, এটা হলো তোমার প্রতি আমার ভালোবাসা কুদ্দুসের আব্বা। অভ্র মুখ গম্ভীর করে বলল, এখন কাছে আসো। কুদ্দুসকেও তো পৃথিবীর আলো দেখাতে হবে। বাবা হয়ে সন্তানকে বেশি অপেক্ষা করাতে পারবো না, পাপ লাগবে। আর তার চেয়ে বড় কথা, ফারাজ ভাইয়ের আগে কুদ্দুসকে ডাউনলোড করতে হবে। ভাই আমাকে অনেক জ্বালিয়েছে, এবার কুদ্দুসকে পয়দা করে তার মেয়েকে জ্বালাবো, মানে আমার কুদ্দুস জ্বালাবে, বদলা নিব। আয়েশা আলমারি থেকে একটা কাপড়ের ব্যাগ বের করলো, তাতে দুটো লুঙ্গি রাখা। দুটোই বের করে একটা লুঙ্গি খুলে অভ্রর সামনে ধরলো। আয়েশা বলল, তোমাকে কোনোদিন লুঙ্গি পরতে দেখলাম না সরকার ভাই, আজ একটু পরো না। অভ্র থতমত খেয়ে বলল, এখন? আয়েশা দৃঢ় গলায় বলল, হ্যাঁ। অভ্র হাহাকার করে উঠল। ফারাজ ভাই নিজেও লুঙ্গি পরেনি আর আমাকে পরতে দেয়নি। কি একটা ছাতার মাথা জীবন আমার। আয়েশা মায়া মিশিয়ে বলল, আহারে আমার অবলা জামাইটা, থাক, দুঃখ না করে আজকে পরে ফেলো। রাতে লুঙ্গি পরে ঘুমালে হাওয়া বাতাস জায়গা মতো লাগবে। অভ্র সন্দিগ্ধ হয়ে জিজ্ঞাসা করলো, লাগে কোথায়? আয়েশা মুচকি হেসে জবাব দিল, তোমার মাথায়। আয়েশা লুঙ্গিটা মেলে তার নিচে ঢুকে পড়ল, সঙ্গে টেনে ঢুকালো অভ্রকেও। অন্ধকার লুঙ্গির নিচটা তাদের আড়াল করে দিয়েছে। কি করছো ঘরণী? করিনি, তবে করব। কি করবে? ওই যে ব্ল্যাক কালারের পিরিটটা। প্রতিবার কেউ না কেউ আমাদের ভালোবাসায় বাধা দেয়। আর নয় সরকার ভাই, এবার লুঙ্গির নিচে লুঙ্গির ভালোবাসা হবে। কেউ আমাদের দেখতে পাবে না, সেই হবে দেখবে। আমি ফারাজ আব্বার জন্যও একটা লুঙ্গি এনেছি, চিত্রা আপার হাতে দিয়েছি। অভ্র লুঙ্গির নিচ থেকে বের হয়ে একটা বড় নিঃশ্বাস নেয় আর দম বন্ধ হয়ে মরত। আয়েশার দিকে একবার তাকায়, তার মনে মনে বলে ওঠে, মানুষ কক্সবাজার যায় কত কি আনতে, আর এই মেয়ে ব্যাগ ভর্তি করে দেখছি লুঙ্গি এনেছে। এটা মেয়ে নাকি অ্যাটম বম। আয়েশা অভ্রের হাতে লুঙ্গি ধরিয়ে দিয়ে পুনরায় বলল, আমি ফ্রিজ থেকে খাবার নিয়ে সোজা ছাদে আসছি, তুমি লুঙ্গি পরে সোজা ছাদে চলে যাও। আজকে আমরা লুঙ্গির ভালোবাসা করব। আয়েশা নিচে আসতেই রান্নাঘরের রোজের সঙ্গে দেখা হয় তার। আয়েশাকে দেখে রোজ বলে উঠল, সরকার বাড়ির বউ হয়ে কেমন লাগছে? আয়েশা চোখ টিপে জবাব দিল, একেবারে ঝাক্কাস। রোজ হালকা হাসলো, তারপর বলল, অভ্র কিন্তু ভালো ছেলে, এটা দেখেই তো বিয়ে করেছি। আয়েশা বলল গর্বের সুরে, তোমরা ঘুমাওনি যে? আয়েশা ঠোঁট বাঁকিয়ে বলল, আপা কি যে বলেন, নতুন নতুন বিয়ে হয়েছে, এখনই যদি ঘুমিয়ে পড়ি তাহলে সরকার বংশের পরবর্তী বংশধর আসবে কেমন করে? রোজ রীতিমতো গলার কাটা বিঁধে যাওয়ার মতন অবস্থা। সে একটা নিঃশ্বাস ছেড়ে ফ্রিজ থেকে একটা কিসের যেন বোতল বের করে, তা থেকে পানীয় গ্লাসে ঢেলে ঠকঠক করে পান করে একটা তৃপ্তিদায়ক হাসি দিয়ে বলল, অভ্র হচ্ছে বন্দুকের নলের মতন, যে কোনো সময় গুলি বের হয়ে যেতে পারে। আয়েশা নিরুত্তর চোখে তাকিয়ে থেকে হেসে উঠল, ডোন্ট ওয়ারি কাটাওয়ালা সাদা চামড়ার আপা, অভ্রর বন্দুকের নল হোক আর যাই হোক না কেন, ট্রিগার কিন্তু আমার হাতের মুঠোয়। বন্দুক যার হাতে, গুলি কিন্তু তার হুকুমেই নল থেকে বের হয়। রোজ কিছুটা চুপ থাকে, তারপর কিছু না বলেই বিদায় জানিয়ে রান্নাঘর থেকে চলে যায়। আয়েশা তার যাওয়ার রোজের ফ্রিজে রাখা সেই বোতল বের করে বলল, আমিও তো একটু দেখি আপার এত স্বাদ করে কি খেয়েছে। বলেই আয়েশা বোতল বের করে গটগট করে পানীয় পান করে। প্রথমে একটু খারাপ লেগেছিল, মনে খালি তৃপ্তি আর তৃপ্তি, তৃপ্তি তো লাগবেই, বিদেশি হুইস্কি বলে কথা। তবে আয়েশার ওই রোজকে ভালো লাগে না, তার অভ্রটার সঙ্গে টিকটিকের মতন লাগতে চায়। এই মেয়ের সঙ্গে আজকেই পরিচিত হয়েছে, কিন্তু দেখো কথা কেমন করে বলে, মেম সাহেব দেখি কি যা মন চায় তাই বলবে। সে মেম সাহেব হলে এই আয়েশাও পকেট মার স্পেশাল। এসব ভাওতাবাজি তার সঙ্গে চলবে না।
জমেলার আজকে বউ সাজতে ইচ্ছে করেছে, কিন্তু বউ সেজে লাভ কি? কালুর বাপ তো আর তাকে চায় না। এই মাঝরাতে জমেলা আর না পেরে লাল রঙের একটা শাড়ি পরে বাগানের দোলনায় গিয়ে বসে। ঠোঁটে কড়া করে লাল লিপস্টিক ঘষেছে, চোখের নিচে ওপরে মাঝখানে কাজল দিয়েছে, মুখে এক গাদা টিপবত ঘামাচি পাউডার মেখে সে তো বিশ্ব বান্দরী বউ হয়ে গিয়েছে। কচি পাতার মতন জোয়ান ছেলেরা বুড়ির এমন সুন্দর লোক দেখে নিশ্চয়ই মোমবাতির উপরে বসে মরে যায়, গ্রহে পাড়ি জমাবে। জমেলা দোলনায় বসতেই তার পেটে গুড়গুড় শব্দ শুরু হয়। ক্ষুধা পেয়েছে। সে মনে মনে বলে উঠল, ওই দিন আয়শা কেঁচোর মতন দেখতে কি যেন একটা গিলছিল, কিসের বাঁশের কঞ্চি দিয়ে ধরে ধরে আবার খাচ্ছিল। ও মনে পড়েছে, লাংমেন। ওই লাংমেন খাবার মন চাচ্ছে রে। সঙ্গে পিছা থেকেও সেই রকম হইতো। সুলতান এলাহির ঘুম আসছে না। কালকে বড় একটা কাজ আছে তার। ইদানিং রাতে ঘুম হয় না। মাঝরাতে ঘুম ভেঙে যায়, সে বাগানে চলে আসে। 2 জন লোককে আসতে বলেছে সে। তাদের জন্য সুলেমান এলাহি গিয়ে বাগানে অপেক্ষা করছে। দাঁড়িয়ে থাকতে থাকতে মাজা পিঠ সামনে সমান সমান হয়ে গিয়েছে। শেষে না পেরে সুলাইমান অন্ধকারের মধ্যে দোলনার দিকে বসতে কেউ একজন ও জামাই গো বলে চিৎকার করে ওঠে। ভয়ে সুলাইমান এলাহি লুঙ্গি খুলে যাওয়ার উপক্রম। সে ভয়ে আর সামনে এগোনোর সাহস পাচ্ছে না। কিন্তু তার ভয় পাওয়ার একদমই উচিত নয়। মানুষ জবাই করতে তার বুক কাঁপে না, সে কিনা শেষমেশ 7 ভূতের ভয়ে কাবু হবে? ছ্যা! সুলাইমান এলাহি চেঁচিয়ে উঠল, কেডারে? কোন বান্দির ঘরে বান্দির কান্দে রাত বিরেতে শয়তান ভর করছে। চারিদিকে নিশ্চুপ হয়ে উঠল। এতক্ষণে এলাহি আন্দাজ করে ফেলেছে ওই শব্দ তার মনের ভুল ছিল। তবুও সে আর বসল না। উল্টো ঘরে যাওয়ার আগে হুট করে তার লুঙ্গি কিছু একটার সঙ্গে বেঁধে গেল। মেজাজ চটে গেল। আবার লুঙ্গি ছোটাতে যাবে তার আগেই হুট করে কেউ একজন বলে উঠল, ইয়াং বেডা, আই বাসর ইউ লুক মাই দি আই লুকিং ইয়োর বউ। চলো বেডা, টুগেদার লাংমেং খাই। সুলাইমান এলাহি এক মুহূর্ত বুঝতে দেরি হলো না, এটা ওই যে তার ছেঁড়া মহিলাটা। তার মতো জোয়ান ছেলেকে দেখে মানছে সবার পাগল হয়ে যাওয়ার কথা, কিন্তু তাই বলে এই মহিলার লুঙ্গি ধরে টানাটানি বড় বিপজ্জনক। তার উপর লুঙ্গির নিচে কিছু নেই। একবার যদি খুলে যায় তাহলে ঝামেলা লেগে যাবে। সে চেঁচিয়ে বলে উঠল, আরে ছাড় মহিলা, তোর লগে বাসর করবো না। ঘরে গিয়ে তোর জামাই নাই, খালি মাইনসের হয়ে লুঙ্গি ধরে টানাটানি মারো। ছাড় বুড়ি ছাড়। নট, আমি বাসর করিং মানে করিং, তোর বাসরের নানির গুষ্টির লাথি। চিত্রা ফারাজকে লুঙ্গি পরায়, তাও অনেক জবরদস্তি করে। শেষে ফারাজ এক প্রকার বাধ্য হয়ে এই রাতের বেলায় লুঙ্গি পরে। কি একটা অবস্থা! যেখানে পুরো বাড়ির মানুষ এখন ঘুমাচ্ছে, সেখানে এই রাতের বেলায় তার বউ তার উপর জুলুম করছে। মনে মনে একটা গান ধরে চিত্রাকে বলতে ইচ্ছে করছে, জানলে আগে এমন মাইয়া করতাম না বিয়া, সর্বনাশ কইরাছি পায়ে কুড়াল মারিয়া, সুখে কত আদরে রাখি ভাত কাপড়ে, আমার সাথে টেক্কা মারে আমার ঘরে। চোখ কুচকে চিত্রাকে জিজ্ঞাসা করলো, এই বউ, এই লুঙ্গি আবার খুলে যাবে না তো? চিত্রা হেসে গালে মৃদু ছুঁয়ে বলল, যাবে না গো, ভালো করে গিট দিয়েছি, খোলার চান্স 0%। ফারাজ বিরক্তি গলায় বলল, হয়েছে, এবার খুলে ফেলি। চিত্রা গম্ভীর মুখে বলল, এই না। ইসরে, পুরোটা এখন জমিদার জমিদার লাগছে। জমিদার বাড়ির ছেলে হয়ে সেজে থাকে ইংরেজি চ্যাংড়াদের মতন। ঢং দেখলে বাঁচি না। ফারাজ হেসে বলল, তাহলে মরে যাও। চিত্রা ফারাজকে আয়নার সামনে নিয়ে দাঁড় করালো। ইসরে, চোখ ফেরানো দায়। পৃথিবীর মানুষ নারীর সৌন্দর্যের কথা বলে, অথচ খোদা পুরুষকে এত নিখুঁতভাবে তৈরি করেছে সেই কথা কোথাও কেউ বলে না কেন? চরম অন্যায় এটা। চিত্রা হঠাৎ পেছন থেকে বলে উঠল, বাইরে বৃষ্টি আসবে ফারাজ, অনেকদিন ধরে ছাদে যাওয়া হয় না, চলো নাচ যাই। চোখের কোণে একরাশ আবেদন লিখে থাকা সেই কণ্ঠস্বরকে অবমাননা ফারাজের পক্ষে সম্ভব হলো না। মুচকি হেসে চিত্রার হাত ধরে ছাদের দিকে পা বাড়ালো। ছাদের দরজা খুলতে বাইরে ঝড়ের পূর্বাভাস। বাতাস থমথমে, আকাশ জড়ো হয়ে রেখেছে অগণিত বৃষ্টি। ফারাজ ছাদে পা রাখতে হঠাৎ করেই বৃষ্টির ছাপ নামলো। হাওয়ার ঝাপটায় তার গা ভিজে গেল। সে 2 হাত মেলে প্রাণ ভরে এক নিঃশ্বাস নিল। তারপর চিত্রার দিকে
দিকে না তাকিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, চলো বৃষ্টি বিলাসে মাতোয়ারা হই। চিত্রা বহুক্ষণ ফারাজকে জড়িয়ে ধরে রাখ। কিছু কিছু শান্তি হয়তো ক্ষুদ্রতাই নিহিত। আমরা মানুষ সামান্য খুশির জন্য মাইলের পর মাইল অতিক্রম করি, অথচ আসল খুশি তো আমাদের চোখের সামনেই থেকে যায়। চিত্রার ঠান্ডায় শরীর জমে যাচ্ছে, তবুও সে জড়িয়ে আছে ফারাজকে আষ্টে পৃষ্ঠে। চিত্রার কাঁপুনি অনুভব করে ফারাজ ধীরে বলে, আগুন সুন্দরী। চিত্রার চোখ কুঁচকে তাকায়। কি? ফারাজ দম চেপে বলে, চলো রুমে যাই। এমনিতেও লুঙ্গিকে দিয়ে ভরসা নেই আমার, কখন না জানি আবার খুলে যায়। ঝড়ের কবলে তো প্রায় লুঙ্গি উড়ে যাওয়ার দশা হয়েছিল, ভাগ্যিস নিচে সুরক্ষা বস্ত্র ছিল। চিত্রা হেসে বলে, চিন্তা নেই, সেফটি পিন লাগিয়ে দিয়েছি, তাও কিচ্ছু হবে না। আর এখন জলে ভিজে গিয়েছে, উড়ে যাওয়ার ভয় নেই। ফারাজ হালকা দম নিয়ে জিজ্ঞাসা করলো, তাও ঠিক, কিন্তু লুঙ্গি নিরাপত্তা দিতে সেফটি পিন লাগিয়েছো, তা কিসের সঙ্গে? তা তো খেয়াল করা হলো না। চিত্রা একটু মাথা ঝাঁকিয়ে চোখ টিপে বলল, ওই যে আপনার সুরক্ষা বস্ত্রের সঙ্গে। বলেই চিত্রা হেসে উঠল। হাসছে সে, আর লাগছে ফারাজের কেমন কেমন জানি লাগছে, যদিও লজ্জা মোটে লাগছে না, কারণ ওইসব ছোট লোকদের লাগে, আর এমনিতেও পাপীরা লজ্জাহীন জীব। ফারাজ অন্ধকারের মধ্যে একবার লুঙ্গির দিকে তাকায়, মনে মনে বলে, এই বইয়ের চক্করে পড়ে তার মতন বিদেশ কাঁপিয়ে আসা পুরুষ মানুষকে নাকি এখন এসে সেফটি পিন দিয়ে লুঙ্গি পরতে হচ্ছে। হঠাৎ ফারাজের ফোন বেজে ওঠে। রিংটনের আওয়াজে চিত্রা একটু চমকে ওঠে। তুমি যাও, আমি একটু দাঁড়াই বলে ছাদের কিনারে এগিয়ে যায়। ফারাজ ছাদের দরজা দিকে যায় কল ধরার জন্য, ঠিক তখনই সে অনুভব করে কেউ পেছন থেকে লুঙ্গি টান দিয়েছে। এই কেড়ে? চোখ বড় হয়ে যায় তার, কিন্তু কিছু বোঝার আগেই সে টের পায় লুঙ্গি তার শরীর থেকে খুলে বেরিয়ে গেছে। একটা হাওয়ায় উড়ন্ত কাপড়ের মৃদু শোষণ শব্দ, আর সাথে তার পুরুষত্বের শেষ ভরসা হিসেবে থাকার নিচে সুরক্ষা বস্ত্র নিরাপত্তায় নিজেকে কিছুটা সান্ত্বনা দেয়। ফারাজ ফোনের টর্চ অন করে পেছনে তাকায়। ফারাজের ফোনের লাইট অন করতেই দেখে দরজার পেছনে বসে আছে লুঙ্গি পরা অভ্র। ফারাজ চাইতেই অভ্র ঠোক গিলে বলল, সরি ভাই, এখানে আমার বউ আসার কথা ছিল। বউকে সারপ্রাইজ দেওয়ার জন্যই চিপায় বসেছিলাম, ভুল করে তার শাড়ি ভেবে আপনারটা টান দিয়ে ফেলেছি। ফারাজ এক ধাক্কায় এগিয়ে আসে, আয় এবার তোরটা খুলি শালা। ফারাজ এগিয়ে আসতে অভ্র মুখে হাত দিয়ে বলে ওঠে, ভাই আগে লুঙ্গিটা তো পরে। ফারাজ এক হাতে নিজের সুরক্ষা বস্ত্র সামলাতে সামলাতে বলল, বেটা নিজেরটার দিকে তাকা, আমারটার দিকে এত নজর কিসের? আমি এমনই থাকবো, তুই ওই দিকে ঘোর। হি হি ভাই, দেখে ফেলেছি, আই মিন কিছু না।